Hello everyone, welcome to my YouTube channel Electronics Made Easy with Shomab. Hope all are doing well. আমরা যে ডায়োডের সম্পর্কে আলোচনা করছি বিভিন্ন সেশনে, সেখানে আমরা কি দেখেছি যে কিভাবে পিএন জাংশন ডায়োড ফর্ম হয়, কিভাবে পিএন জাংশন ডায়োডের মধ্যে বায়াস অ্যাপ্লাই করা হয় এবং বায়াস অ্যাপ্লাই করলে তার যে বিভিন্ন ধরনের ফিচারগুলো আমরা পাই, যে ফরওয়ার্ড বায়াস কন্ডিশন, রিভার্স বায়াস কন্ডিশন, এগুলো আমরা এর আগের সেশনগুলোতে আলোচনা করেছি। আমরা এছাড়া আলোচনা করেছি কি যে বিভিন্ন ধরনের যে ডায়োড পাওয়া যায় পিএন জাংশন ডায়োড ছাড়াও, সেগুলোর ক্যারেক্টারিস্টিক্স কি হয় এবং সেগুলো কোন জায়গায় অ্যাপ্লাই করা হয় সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা শুরু করব ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স। আজ আমরা ডিসকাস করব এই টপিকগুলো: ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স, কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স অফ ডায়োড, তার ফরওয়ার্ড এবং রিভার্স বায়াস কন্ডিশনের ক্যারেক্টারিস্টিক্স কি পাওয়া যায় সেই ক্যারেক্টারিস্টিক্স থেকে সেইগুলো, তাছাড়া স্ট্যাটিক রেজিস্ট্যান্স, কিউ পয়েন্ট, ডায়োডের কিউ পয়েন্ট কি এবং কিভাবে কিউ পয়েন্টকে আমরা ডিটারমাইন করতে পারি, এছাড়া হচ্ছে ডায়নামিক রেজিস্ট্যান্স এবং সবশেষে ডায়োডের ডায়নামিক ক্যারেক্টারিস্টিক্স। প্রথম আসছি আমরা ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে আলোচনা করতে। আমরা আগেই দেখেছি কি যে ডায়োড সুইচ হিসেবে কাজ করে। ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে ডায়োডের মধ্যে কি পাওয়া যায়? লো রেজিস্ট্যান্স, কারণ এখানে হিউজ পরিমাণে কারেন্ট ফ্লো করতে পারে এবং কারেন্ট আমরা দেখেছি যে একটা সার্টেন ভোল্টেজের পর কারেন্টটা একদম এক্সপোনেনশিয়ালি গ্রো করে। সেই সার্টেন যে ভোল্টেজ, সেই ভোল্টেজটাকে আমরা বলে থাকি কি নি ভোল্টেজ বা কাট ইন ভোল্টেজ অফ দ্যাট ডায়োড। এবং যখন এখানে হিউজ পরিমাণে কারেন্ট ফ্লো করতে থাকে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে, তখন আমরা বলি যে ডায়োড অন অবস্থায় রয়েছে। আর রিভার্স বায়াস কন্ডিশনে ঠিক এর বিপরীত ছবিটা পাই আমরা, কারণ এখানে খুব কম পরিমাণ কারেন্ট ফ্লো করে, অ্যাপ্রক্সিমেটলি কারেন্ট ফ্লো এর পরিমাণ খুবই কম হয়। আইডিয়াল কন্ডিশনে আমরা ধরে নিই যে এখানে জিরো অ্যামাউন্ট কারেন্ট ফ্লো করছে, কিন্তু প্র্যাকটিক্যালি খুব কম পরিমাণ কারেন্ট ফ্লো করে, যে কারেন্টটাকে আমরা বলে থাকি কি যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। মাইনরিটি ক্যারিয়ারের জন্য এই রিভার্স স্যাচুরেশন কারেন্টটা পাওয়া যায়। এবং যেহেতু এখানে খুব কম পরিমাণ কারেন্ট ফ্লো করে, সেই জন্য ডায়োডের রেজিস্ট্যান্স হয় খুব হাই এবং ডায়োডকে আমরা লিটারালি ধরে নিই যে রিভার্স বায়াস কন্ডিশনে ডায়োড অফ স্টেটে রয়েছে।
এইবার আসছি আমরা ডায়োডের কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে। ডায়োডের কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স কাকে বলছে, যেটা ডেফিনেশন হচ্ছে the IV characteristic curve of a diode is that curve consisting of the voltage applied across the diode and the current flows through that diode। মানেটা কি, মানে হচ্ছে যে আমরা যে আইভি কার্ভটা ড্র করি, যেখানে আই হচ্ছে কোথায় থাকছে, ওয়াই অ্যাক্সিসে, আর ভি থাকছে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। সেখানে ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হয় এবং ডায়োডের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হয়, তাদের রেসপেক্টে যে কার্ভটা আমরা পাই সেটাকেই বলছে ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এবার ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স আর একটা হচ্ছে রিভার্স ক্যারেক্টারিস্টিক্স, যেগুলোর কথা আমরা পরবর্তী স্লাইডগুলোতে আলোচনা করছি। এখানে যে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনটা করা হচ্ছে সেটাই হচ্ছে একটা পিএন জাংশন ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, যেখানে আমরা দেখাচ্ছি কি যে প্রথম ফরওয়ার্ড বায়াস কন্ডিশন এবং সেকেন্ড হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশন। ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে কি দেখা যাচ্ছে যে একটা পিএন জাংশন ডায়োডের পি সাইডটা কানেক্ট করা হয় ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে, আর এন সাইড কানেক্ট করা হচ্ছে ব্যাটারির নেগেটিভ এন্ডের সাথে। তার ফলে ডায়োডের মধ্যে দিয়ে মেজরিটি ক্যারিয়ার গুলো ফ্লো করতে থাকে, মানে কি যে পি সাইড থেকে হোল ইনজেক্ট হচ্ছে এন সাইডের দিকে, আর এন সাইড থেকে ইলেকট্রন ইনজেক্ট হচ্ছে পি সাইডের দিকে। তার ফলে পিএন জাংশন ডায়োডের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করে, যে কারেন্টটাকে আমরা রিপ্রেজেন্ট করছি এখানে যে I is equal to IS into exponential Q into VF divided by eta into K into T minus 1, যেখানে IS হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, Q হচ্ছে ইলেকট্রনিক চার্জ, VF হচ্ছে যে ফরওয়ার্ড বায়াসটা আমরা অ্যাপ্লাই করছি তার ভ্যালু, এটা হচ্ছে ডায়োডের আইডিয়ালিটি ফ্যাক্টর, K হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট এবং T হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার। আর
ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা সার্টেন ভোল্টেজ, যেটাকে আমরা ভি গামা দিয়ে ডিনোট করেছি, এই ছবিতে দেখিয়েছি আমরা যে ভি গামাটা হচ্ছে ডায়োডের নি ভোল্টেজ বা কাটিং ভোল্টেজ। যে কাটিং ভোল্টেজটা কভার করার পর ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট হিউজ পরিমাণে বাড়তে থাকছে, এবং ভিটা যখন মানে ভোল্টেজটা যখন বাড়ানো হচ্ছে তখন কারেন্টটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করে ফরওয়ার্ড বায়াস কন্ডিশন, সেই জন্য ডায়োড তখন অন স্টেটে চলে যায়। এবার আসছি আমরা রিভার্স বায়াসের দিকে। রিভার্স বায়াসের ক্ষেত্রে কি পাওয়া যাচ্ছে যে রিভার্স বায়াসে খুব মিনিমাম একটা কারেন্ট ফ্লো করে, এবং রিভার্স বায়াস কন্ডিশন কোনটা, যখন পিএন জাংশন ডায়োডের পি সাইডটা ব্যাটারির নেগেটিভ এন্ডের সাথে কানেক্ট হয় আর এন সাইড কানেক্ট হয় ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে, এবং পিএন জাংশন ডায়োডের মধ্যে তখন পি সাইড থেকে মাইনরিটি ইলেকট্রন এন সাইডের দিকে ফ্লো করতে থাকে, আর অন্যদিকে এন সাইড থেকে মাইনরিটি হোল পি সাইডের দিকে ফ্লো করতে থাকে। এবং যেহেতু এখানে মাইনরিটি ক্যারিয়ার ফ্লো করে, তার ফলে অবভিয়াসলি এখানে কারেন্টের পরিমাণটা হয় খুব কম। আইডিয়ালি কনসিডার করা হয় যে ডায়োডের মধ্যে রিভার্স বায়াস কন্ডিশনে জিরো অ্যামাউন্ট কারেন্ট ফ্লো করে, কিন্তু প্র্যাকটিক্যালি এর মধ্যে দিয়ে খুব কম পরিমাণ কারেন্টটা ফ্লো করছে, যে কারেন্টটাকে আমরা বলে থাকি রিভার্স স্যাচুরেশন কারেন্ট, যেটা আমরা এই গ্রাফে মাইনাস আইএস দিয়ে ডিনোট করেছি। কিন্তু যখন রিভার্স বায়াস বাড়তে বাড়তে একটা সার্টেন ভোল্টেজ অ্যাচিভ করে, যেটাকে আমরা ভিবিআর দেখাচ্ছি, সেই ভিবিআর হচ্ছে ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ। এই ব্রেকডাউন ভোল্টেজ যখন অতিক্রম করে যায় তখন ডায়োডের মধ্যে ব্রেকডাউন হয়ে যায়, এবং ব্রেকডাউন হওয়ার ফলে তখন খুব অল্প পরিমাণ ভোল্টেজ বাড়ালে কারেন্ট কিন্তু হু হু করে বাড়তে থাকে এবং ডায়োড সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে যায়, আর তখন সেই ডায়োডকে আমরা ব্যবহার করতে পারি। আমরা প্রথম দেখবো একটা পিএন জাংশন ডায়োডের ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স কন্ডিশনকে। ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্সটা পাওয়া যায় আমরা যখন ডায়োডটাকে আমরা ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে রাখছি। আমি আগের স্লাইডেই কি বললাম যে কখন একটা পিএন জাংশন ডায়োডকে আমরা ফরওয়ার্ড বায়াস কন্ডিশন হিসেবে কনসিডার করছি, যখন একটা পিএন জাংশন ডায়োডের পি সাইডকে আমরা কানেক্ট করছি ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে, আর এন সাইডকে আমরা কানেক্ট করছি ব্যাটারির নেগেটিভ এন্ডের সাথে। তার ফলে যে পি সাইড থেকে মেজরিটি হোল ইনজেক্ট হচ্ছে এন সাইডের দিকে, আর অন্যদিকে এন সাইড থেকে মেজরিটি ইলেকট্রন ইনজেক্ট হচ্ছে পি সাইডের দিকে, এবং ডায়োডের মধ্যে হিউজ পরিমাণে একটা কারেন্ট ফ্লো করছে, যে কারেন্টটাকে আমরা রিপ্রেজেন্ট করছি এখানে দেখিয়ে, যেটাকে আমরা বলছি আই। আই ইজ ইকুয়াল টু আই এস ইন্টু এক্সপোনেনশিয়াল কিউ ইন্টু ভিএফ ডিভাইডেড বাই ইটা ইন্টু কে ইন্টু টি মাইনাস ওয়ান, যে প্রত্যেকটা প্যারামিটারের নাম আমি আগের স্লাইডেই বললাম। এবার আসছি আমরা যে ডায়োডের মধ্যে যখন ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করা হয় তখন আমরা কি জানি যে ডায়োডের যে ডিপ্লিশন রিজিয়নটা তার পরিমাণ ক্রমশ কমতে থাকে, এবং কমতে কমতে একটা সময় ডিপ্লিশন রিজিয়নের থিকনেস যখন জিরো হয়ে যায় তখন ডায়োডটা যে ভোল্টেজে গিয়ে এই ডিপ্লিশন রিজিয়নের থিকনেসটা জিরো হয়ে যায় তাকেই আমরা বলে থাকছি নি ভোল্টেজ বা কাটিং ভোল্টেজ অফ দ্যাট ডায়োড, এবং এই ভোল্টেজটা অতিক্রম করার পরেই ডায়োডের মধ্যে কারেন্ট এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করতে থাকে। তাহলে কি দেখা গেল যে আমরা যখন ফরওয়ার্ড বায়াস একটা পিএন জাংশন ডায়োডে অ্যাপ্লাই করছি তখন ডিপ্লিশন রিজিয়নের উইথ আস্তে আস্তে কমতে থাকছে, এবং কমতে কমতে যখন সেই ডিপ্লিশন রিজিয়নের উইথটা একটা জিরো পয়েন্ট হয়ে যায়, মানে যখন এর উইথটা জিরো হয়ে যাচ্ছে তখন এর মধ্যে দিয়ে হিউজ পরিমাণে কারেন্ট ফ্লো করতে থাকে, এবং কারেন্টটা তখন এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করে। আর যে ভোল্টেজে গিয়ে এই একটা পিএন জাংশন ডায়োডের ডিপ্লিশন রিজিয়নের উইথ জিরো হয় সেই ভোল্টেজটাকেই আমরা বলে থাকছি কি যে নি ভোল্টেজ বা কাটিং ভোল্টেজ বা থ্রেশহোল্ড ভোল্টেজ অফ দ্যাট ডায়োড। এবং
এই থ্রেশহোল্ড ভোল্টেজ যখন কভার করা হয়ে যাচ্ছে তখন কিন্তু খুব সামান্য পরিমাণে ভোল্টেজ ইনক্রিজ করলে কারেন্ট কিন্তু হু হু করে বাড়তে থাকছে, এবং সেই রিলেশনশিপটা হচ্ছে এক্সপোনেনশিয়াল রিলেশনশিপ, যেটা আমরা এখানে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনে দেখিয়েছি। এইবার আসছি আমরা ডায়োডের রিভার্স বায়াস ক্যারেক্টারিস্টিক্স এর কথা। যখন কোনো পিএন জাংশন ডায়োডকে রিভার্স বায়াস কন্ডিশনে রাখা হয়, মানে কি, যে পিএন জাংশনের পি সাইডটাকে কানেক্ট করা হচ্ছে ব্যাটারির নেগেটিভ এন্ডের সাথে, আর এন সাইডটাকে কানেক্ট করা হচ্ছে ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে। সেক্ষেত্রে পি সাইড থেকে মাইনরিটি যে ইলেকট্রন গুলো থাকে সেই ইলেকট্রন গুলো ইনজেক্ট হয় এন সাইডের দিকে থ্রু ডিফিউশন প্রসেস, আর অন্যদিকে এন সাইড থেকে মাইনরিটি যে হোল গুলো থাকছে সেই মাইনরিটি হোল ইনজেক্ট হয় পি সাইডের দিকে, এটাও কিন্তু থ্রু ডিফিউশন প্রসেস। এর ফলে এখানে খুব একটা মিনিমাম অ্যামাউন্টে কারেন্ট ফ্লো হয়, যার অর্ডার মোটামুটি হয় ন্যানো অ্যাম্পিয়ার, বা কিছু কিছু ডায়োডের ক্ষেত্রে তার অর্ডারটা হয় পিকো অ্যাম্পিয়ার রেঞ্জে। সেটার পরিমাণ খুবই কম, যেটাকে আমরা বলে থাকছি রিভার্স স্যাচুরেশন কারেন্ট, যেটা আমরা রিপ্রেজেন্ট করি আইএস। আইডিয়াল কন্ডিশনে ধরা হয় রিভার্স বায়াস কন্ডিশনে ডায়োড অফ স্টেটে থাকে বলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্টই ফ্লো করে না, মানে 0 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় কি যে এর মধ্যে দিয়ে মাইনরিটি ক্যারিয়ারের ডিফিউশনের জন্য খুব মিনিমাম অ্যামাউন্টে একটা কারেন্ট ফ্লো করে, যেটাকে আমরা রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলে থাকি। এরপর যখন ভোল্টেজটা বাড়তে বাড়তে একটা সার্টেন ভোল্টেজ অ্যাচিভ করে, যেটাকে আমরা বলে থাকছি ব্রেকডাউন ভোল্টেজ, তখন দেখা যায় কি যে ডায়োডের ব্রেকডাউন হয়, মানে ডায়োডটা কমপ্লিটলি ড্যামেজ হয়ে যাচ্ছে। এবং ড্যামেজ হয়ে যাওয়ার পরে ডায়োডের মধ্যে খুব অল্প পরিমাণে ভোল্টেজ যখন ইনক্রিজ করা হয় তখনই কারেন্টটা হুড় করে বাড়তে থাকে, যেটা আমরা এখানে ছবিতে দেখিয়েছি। এবং ব্রেকডাউন ভোল্টেজকে আমরা রিপ্রেজেন্ট করছি ভিবিআর দিয়ে, যেটা অনেক সময় বলা হয় পিক ইনভার্স ভোল্টেজ বা পিআইভি। সাধারণত পিআইভি তলায় যখন ডায়োডকে অপারেট করা হয় তখনই ডায়োড সেফলি অপারেট করা যায়, কিন্তু পিআইভি অ্যাচিভ করে যাওয়ার পর বা পিআইভি ইনক্রিজ করে পিআইভির পরেও যদি আমি ভোল্টেজ আরো ইনক্রিজ করার চেষ্টা করি তখন ডায়োড কিন্তু ড্যামেজ হয়ে যায়, আর সেই ডায়োডকে আমরা কোনো কাজে লাগাতে পারি না।
তাহলে আমরা এই যে ডায়োডের ফরওয়ার্ড এবং রিভার্স বায়াসের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখলাম, সেখান থেকে আমরা কি কি পেলাম, যে কোনো ডায়োড যখন আমরা বাজার থেকে গিয়ে কিনবো তখন ডায়োডের একটা স্পেসিফিকেশন বলতে হবে যে আমরা কি ধরনের ডায়োড চাইছি। শুধু মেটেরিয়ালটা বললে হবে না, তার সঙ্গে স্পেসিফিকেশন গুলো কি বা প্যারামিটার গুলো কি বলতে হয়। একটা হচ্ছে নি ভোল্টেজ, যেটার কথা ফরওয়ার্ড বায়াস ক্যারেক্টারিস্টিক্সে আমি দেখিয়েছি, আর আরেকটা হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ, যার কথা আমি বললাম রিভার্স ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে। আর 3 নম্বর হচ্ছে ডায়োডের রেজিস্ট্যান্স, যার কথা আমি পরবর্তী স্লাইডগুলোতে আলোচনা করব। তাহলে কোনো ডায়োড যখন আমি একটা মার্কেট থেকে কিনতে যাব, তখন আমাকে ডায়োডের এই 3টে স্পেসিফিকেশন বলতে হবে। এক হচ্ছে নি ভোল্টেজ, নি ভোল্টেজটা কেন, কারণ যে ভোল্টেজের পর থেকে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে কন্ডাক্ট করতে শুরু করবে। পিক ইনভার্স ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ, যে ভোল্টেজটা জানা না থাকলে ডায়োডের ভোল্টেজ যখন রিভার্স বায়াস কন্ডিশনে আমি বাড়াতে থাকবো তখন ডায়োডটা ড্যামেজ হয়ে যেতে পারে। আর 3 নম্বর হলো ডায়োডের রেজিস্ট্যান্স, যেটার কথা এবং কিভাবে আমরা রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারি সেটার কথা আমি পরবর্তী স্লাইডগুলোতে আলোচনা করেছি। ডায়োডের যখন আমরা রেজিস্ট্যান্সের কথা বলবো তখন প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে স্ট্যাটিক রেজিস্ট্যান্স অফ ডায়োড। এবার স্ট্যাটিক রেজিস্ট্যান্স আমরা কিভাবে পাই, যখন কোনো ডিসি সোর্সের সাথে আমি ডায়োডকে কানেক্ট করি তখন যে ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্সটা পাওয়া যায় সেটাকে বলা হয় হচ্ছে স্ট্যাটিক আইভি ক্যারেক্টারিস্টিক্স, যেটা আমরা এইখানে আইভি কার্ভের মধ্যে ব্লু লাইন দিয়ে ডিনোট করেছি। আর ডায়োডের যে সার্কিটটা সেটা আমরা এখানে ছবিতে দেখিয়েছি, যেখানে ভি হচ্ছে তাদের ডিসি সোর্স ভোল্টেজটা, ভিডি হচ্ছে ডায়োডের অ্যাক্রসে যে ড্রপ হয়েছে সেই ভোল্টেজ মানে ডায়োড ভোল্টেজ, আর আইডি হচ্ছে যে কারেন্টটা ফ্লো করছে, আর লোড রেজিস্ট্যান্স যেটা আমরা ওর সঙ্গে ডায়োডের সঙ্গে কানেক্ট করেছি সিরিজে সেটা হচ্ছে আর এল, আর তার অ্যাক্রসের যে ভোল্টেজ ড্রপটা সেটা হচ্ছে ভিএল। তাহলে আমরা কি পেলাম এইখান থেকে, যে ডায়োডের স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, যেটা আমরা ব্লু লাইন দিয়ে এই পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন বা যে গ্রাফটা দেখিয়েছি আইপি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ সেইখানে দেখিয়েছি। এরপর আমরা অ্যাকর্ডিং টু কার্চফস ল
আমরা কি পাচ্ছি যে VD is equal to V minus VL, that is equals to V minus ID into RL। এবার এইখান থেকে আমরা কারেন্ট আর ভোল্টেজের যে ইকুয়েশনটা পেলাম, সেখান থেকে আমরা যে স্ট্রেট লাইনটা পাচ্ছি যার নেগেটিভ স্লোপ পাওয়া যাচ্ছে, সেটাকে আমরা বলে থাকছি লোড লাইন। যে লোড লাইনটাকে আমরা ড্র করছি আইভি কার্ভে। এবার আইভি তে যখনই আমরা লোড লাইনটাকে ড্র করছি, যেটা আমি এখানে রেড কালার দিয়ে ডিনোট করেছি, সেটা ডায়োডের যে স্ট্যাটিক আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভ তাকে একটা পয়েন্টে কাট করছে, যে পয়েন্টটাকে বলা হচ্ছে কিউ পয়েন্ট। এই কিউ পয়েন্টে আমরা ডায়োডের অ্যাক্রসের যে ভোল্টেজ ড্রপটা সেটা পাচ্ছি, যেটাকে আমরা VDQ বলতে পারি। আর ডায়োডের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেটাও পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে IDQ। এবার স্ট্যাটিক রেজিস্ট্যান্স যখন আমরা ক্যালকুলেট করছি, তখন কি করছি, তখন হচ্ছে এই কিউ পয়েন্টের ডায়োডের যে অ্যাক্রসের ভোল্টেজটা সেটাকে ডিভাইড করছি কিউ পয়েন্টের ডায়োডের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেইটা দিয়ে। তার মানে সেটা হচ্ছে কত, গ্রাফিক্যালি যদি আমরা বলি, সেটা হচ্ছে QX ডিভাইডেড বাই QY। সেই রেশিও থেকেই আমরা ডায়োডের স্ট্যাটিক রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারছি। এইবার আমরা দেখব যে ডায়োডের কিউ পয়েন্ট, মানে যেটা কোয়াসিয়েন্ট পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট, আমরা কিভাবে পাই। প্রথমেই আমরা যখন ডায়োডকে আমরা ডিসি ভোল্টেজ সোর্সের সঙ্গে কানেক্ট করেছি, তখন আমরা ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ পেয়েছি। আর কি পেয়েছি, লোড লাইন, যেটা আমি স্ট্যাটিক রেজিস্ট্যান্সের স্লাইডে আলোচনা করলাম। এবার এই লোড লাইন আর যে ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এটা যে পয়েন্টে পরস্পরকে ইন্টারসেক্ট করছে, সেই পয়েন্টটাকে আমরা বলছি কি ডায়োডের কিউ পয়েন্ট, মানে কোয়াসিয়েন্ট পয়েন্ট অথবা অপারেটিং পয়েন্ট। এবার কিউ পয়েন্টের ডেফিনেশনটা কি বলছে, যে দা কিউ পয়েন্ট অফ এ ডায়োড ইজ দ্য স্টেডি স্টেট ডিসি ভোল্টেজ and current at which the device operates with no AC signal applied। মানে আমি তো আগেই বলেছি স্ট্যাটিক রেজিস্ট্যান্সের যে স্লাইডটা, সেখানেই যে যখন কোনো এসি সিগন্যাল আমরা অ্যাপ্লাই করছি না, তখন ডায়োডের মধ্যে দিয়ে যে ডিসি, যখন কোনো এসি সিগন্যাল আমরা ডায়োডে অ্যাপ্লাই করছি না, শুধুমাত্র ডিসি সোর্সকে আমরা কানেক্ট করেছি ডায়োডের সাথে, তার ফলে যে আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা পেয়েছি, যেটা ব্লু লাইন দিয়ে আমরা ডিনোট করছি, আর যে লোড লাইনটা কার্চফস ল অ্যাপ্লাই করলে আমরা পাই, সেই দুটো লাইন পরস্পরকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেটাই হচ্ছে কিউ পয়েন্ট। তার ফলে কি, যে এখানে ডেফিনেশন থেকে সেটাই পাচ্ছি যে কোনো এসি সিগন্যাল আমরা অ্যাপ্লাই করছি না। এবার কিউ পয়েন্টে যে করেসপন্ডিং ভোল্টেজটা, সেটা হচ্ছে ডায়োডের ভোল্টেজ, এবং কিউ পয়েন্টে যে করেসপন্ডিং কারেন্ট ফ্লো করছে ডায়োডের মধ্যে দিয়ে, সেটাই হচ্ছে ডায়োড কারেন্ট। সেই কিউ পয়েন্ট, সেই ইন্টারসেকশন অফ লোড লাইন এন্ড ডায়োড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ গিভস দ্য কিউ পয়েন্ট। এবার কিউ পয়েন্টের কি দরকার, কিউ পয়েন্ট কি ডিটারমাইন করে ডায়োডের ক্ষেত্রে, কিউ পয়েন্ট ডিটারমাইন করছে কি, যে এনশিওরস ডায়োড রিমেইনস উইদিন সেফ অপারেটিং লিমিট। মানে কি, যখন আমরা কোনো সিগন্যাল অ্যাপ্লাই করছি ডায়োডের মধ্যে, তখন সেইখানে ডায়োডটা একটা সেফ অপারেটিং লিমিটের মধ্যে রয়েছে। মানে
যখন আমরা কোনো সিগন্যাল অ্যাপ্লাই করছি ডায়োডের মধ্যে, সেই সিগন্যালটা ইনপুটের থেকে আউটপুটে যখন পাবো তখন তার কোনো রকম ডিস্টরশন হবে না। আর দ্বিতীয় হচ্ছে কি, যে এই কিউ পয়েন্ট থেকে কি ডিটারমাইন করা যাচ্ছে, যে ডিটারমাইন হাউ দ্য ডায়োড বিহেভস লাইক রেকটিফায়ার অর সুইচ। এই দুটোই খুব ইম্পর্টেন্ট জিনিস ডায়োডের ক্ষেত্রে, যেটার জন্য আমরা কিউ পয়েন্টটা ক্যালকুলেট করি, এবং কিউ পয়েন্ট থেকেই আমরা এই দুটো জিনিস পাই, যে ডায়োডটা অপারেট করা হচ্ছে একটা সেফ অপারেটিং লিমিটের মধ্যে, আর 2 নম্বর হচ্ছে ডায়োডের বিহেভিয়ারটা, যে রেকটিফায়ার বা সুইচ হিসেবে ডায়োড কিভাবে বিহেভ করছে। এইবার আসছি আমরা ডাইনামিক রেজিস্ট্যান্স অফ দ্য ডায়োড। ডাইনামিক রেজিস্ট্যান্স আমরা কিভাবে ক্যালকুলেট করি? ডাইনামিক রেজিস্ট্যান্স যখন ক্যালকুলেট করা হয়, তখন আমরা ডিসি সোর্সের জায়গায় আমরা এখানে কানেক্ট করি হচ্ছে এসি ভোল্টেজ সোর্স, এবং এসি ভোল্টেজ সোর্স যখন কানেক্ট করছি, তখন আমরা ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, যেটা অ্যাজ ইউজুয়াল পাওয়া যায় সেটা তো পাওয়া যাচ্ছে, তার সঙ্গে এবার আমাদের দরকার হচ্ছে লোড লাইন। লোড লাইন আমরা কিভাবে পাচ্ছি? একটা পার্টিকুলার এসি ভোল্টেজের জন্য বা এসি সিগন্যালের জন্য আমরা একটা লোড লাইন পাচ্ছি, আবার দ্বিতীয় আরেকটা এসি সিগন্যালের জন্য আমরা আরেকটা লোড লাইন পাচ্ছি, যেটা আমি এখানে রেড লাইন দিয়ে একটা লোড লাইনকে দেখিয়েছি, আরেকটা ইয়েলো লাইন দিয়ে দেখিয়েছি। এবার এই রেড লাইন আর ইয়েলো লাইন দুটোই কিন্তু ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, সেই ক্যারেক্টারিস্টিক্স কার্ভকে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করছে, একটা কিউ আর একটা কিউ ড্যাশ। এবার ডাইনামিক রেজিস্ট্যান্স আমরা যখন ক্যালকুলেট করছি, তখন দেখা যাচ্ছে কি, যে সেটা কিভাবে ক্যালকুলেট করা যায়, সেটা হচ্ছে স্লোপ দিয়ে। যে এই ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, সেই ক্যারেক্টারিস্টিক্স কার্ভের স্লোপ দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারছি ডাইনামিক রেজিস্ট্যান্সটা। কিভাবে ক্যালকুলেট করছি সেটা এখানে ফর্মুলার মাধ্যমে দেখিয়েছি, যে qx মাইনাস q ড্যাশ x ড্যাশ ডিভাইডেড বাই qy মাইনাস q ড্যাশ y ড্যাশ ইজ ইকুয়াল টু 1 বাই স্লোপ অফ দ্য কার্ভ। তার মানে এটা কি দেখাচ্ছে, যে ভোল্টেজের যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে নিউমারেটরে রয়েছে, আর ডিনোমিনেটরে রয়েছে হচ্ছে কারেন্টের ডিফারেন্সটা। সেইখান থেকেই আমরা তার ডাইনামিক রেজিস্ট্যান্সটা পাচ্ছি, মানে ভোল্টেজের ডিফারেন্স ডিভাইডেড বাই কারেন্টের ডিফারেন্স। সেইখান থেকে আমরা ডায়োডের ডাইনামিক রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারছি, যেটা ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভের স্লোপটাকে ডিনোট করছে। ডাইনামিক রেজিস্ট্যান্স ডিটারমাইন বাই আ ট্যানজেন্ট লাইন এট দ্য কিউ পয়েন্ট। কিউ পয়েন্টের মধ্যে দিয়ে যে ট্যানজেন্ট লাইনটা ড্র করা হয়, সেইখান থেকেই আমরা ডায়োডের ডাইনামিক রেজিস্ট্যান্সকে ক্যালকুলেট করতে পারি।
এইবার আমরা দেখবো যে ডায়োডের ডায়নামিক ক্যারেক্টারিস্টিক্স আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। আমরা আগের স্লাইডে কি দেখিয়েছিলাম যে ডায়নামিক রেজিস্ট্যান্স যখন আমরা ডায়োডের ক্যালকুলেট করি, তখন ডায়োডের সাথে ডিসি সোর্সের জায়গায় আমরা এসি সোর্সকে কানেক্ট করি, এবং এসি সোর্স যখন আমরা কানেক্ট করছি তখন একটা পার্টিকুলার ভোল্টেজ ভি এর জন্য একটা লোড লাইন পাচ্ছিলাম, আর ভি ড্যাশের জন্য আরেকটা লোড লাইন পেয়েছিলাম। এবং এই দুটো লোড লাইন ডায়োডের যে নরমাল ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, যেটা আমরা স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বলি, যেটা ব্লু লাইন দিয়ে ডিনোট করেছিলাম, সেইখানে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করেছিল, একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে কিউ ড্যাশ। তাহলে ভি সোর্স, ভি যখন সোর্স ভোল্টেজ ছিল তখন আমরা কিউ পয়েন্টটা পেয়েছিলাম, আর ভি ড্যাশ যখন সোর্স পয়েন্ট ছিল তখন আমরা কিউ ড্যাশ ইন্টারসেকশন পয়েন্টটা পেয়েছিলাম। এবং এই দুটো ডিফারেন্ট পয়েন্টের জন্য আমরা ডিফারেন্ট ডায়োডের কারেন্ট, ডায়োডের ভোল্টেজ করেসপন্ডিং পেয়েছিলাম, এবং তার থেকেই আমরা ডায়নামিক রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করতে পেরেছিলাম। এবার আমরা দেখছি যে এই পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে তখন আমরা কি পাচ্ছি যে কিউ পয়েন্ট পেয়েছি আর কিউ ড্যাশ পয়েন্ট পেয়েছি, যেখানে ডায়োডের যে স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স কার্ভের লোড লাইন দুটো ডিফারেন্ট পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। এবার কিউ পয়েন্টে যে ইন্টারসেক্ট করেছে তার যদি আমরা লোড ভোল্টেজটা ক্যালকুলেট করি, মানে যেটা ভিএল কিউ, সেটা আমরা কি পাচ্ছি যে কিউপি, কিউপি যেটা ডটেড লাইন, সেই কিউপি ডটেড লাইন দিয়ে আমরা লোড ভোল্টেজটা ক্যালকুলেট করতে পারছি। করেসপন্ডিং সোর্স ভোল্টেজ হচ্ছে ভি, আর সিমিলারলি ভি ড্যাশ যখন সোর্স ভোল্টেজ, তখন তার যে লোড ভোল্টেজটা আমরা ক্যালকুলেট করছি সেটা আমরা কিভাবে দেখিয়েছি, কিউ ড্যাশ পি ড্যাশ, সেটা হচ্ছে যে ডটেড লাইনটা দিয়ে আমরা দেখিয়েছি যে কিউ ড্যাশ পি ড্যাশ। তাহলে আমরা এবার দুটো নতুন পয়েন্ট পেলাম, একটা হচ্ছে পি, একটা হচ্ছে পি ড্যাশ। এইবার আমরা ডায়নামিক ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা ড্র করব। কিভাবে ড্র করব, যে আইভি ক্যারেক্টারিস্টিক্স এর যে অরিজিন আছে, সেই অরিজিন যেটা আমরা ও পয়েন্ট দিয়ে ডিনোট করেছি, এবার এই ও পয়েন্ট এবং তার সঙ্গে সাইমালটেনিয়াসলি পি এবং পি ড্যাশ, এই তিনটে পয়েন্টের মধ্যে দিয়ে যে লাইনটাকে ড্র করা হচ্ছে সেই লাইনটাই হচ্ছে একটা ডায়োডের ডায়নামিক ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। যে ডায়নামিক ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আমরা পাচ্ছি কি, যে পার্টিকুলার একটা লোড ভোল্টেজ বা লোড রেজিস্ট্যান্সের জন্য আমরা এই পার্টিকুলার একটা ডায়নামিক ক্যারেক্টারিস্টিক্স কার্ভ পাচ্ছি। এখান থেকে বোঝাই যাচ্ছে যে যখন আমরা লোড রেজিস্ট্যান্সটা চেঞ্জ করব তখন কিন্তু তার করেসপন্ডিং ডায়নামিক কার্ভটাও চেঞ্জ হয়ে যাবে, কারণ লোড রেজিস্ট্যান্স বাড়া কমা করলেই এই কিউপি এবং কিউ ড্যাশ পি ড্যাশ এই ডিসটেন্সটা চেঞ্জ হবে, মানে লোড ভোল্টেজের ডিসটেন্সটা চেঞ্জ হবে, এবং লোড ভোল্টেজের ভ্যালুটা যখনই চেঞ্জ হবে তখনই আমরা ডায়নামিক ক্যারেক্টারিস্টিক্স কার্ভের পজিশনটাও চেঞ্জ হবে। তাই জন্য একটা ডায়নামিক কার্ভ যখন আমরা কোনো ডায়োডের ক্ষেত্রে ড্র করছি, তখন কিন্তু সেটা একটা পার্টিকুলার গিভেন লোডের জন্যই আমরা এই একটা পার্টিকুলার ডায়নামিক ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা পাই। তাহলে এবার দেখবো আমরা যে ডায়নামিক ক্যারেক্টারিস্টিক্স এর কি ফিচারটা হয়। প্রথমটা হচ্ছে কি, যে ডিফারেন্ট ডায়নামিক ক্যারেক্টারিস্টিক্স আমরা পাই ফর ডিফারেন্ট লোড রেজিস্ট্যান্স। আমি যেটা আগেই বললাম যে লোড রেজিস্ট্যান্সের ভ্যালু যখনই চেঞ্জ হবে তখনই লোড ভোল্টেজের ভ্যালু চেঞ্জ হবে, এবং লোড ভোল্টেজের ভ্যালু চেঞ্জ হলেই যে ডিসটেন্সটা, মানে যেটা আমরা কিউপি এবং কিউ ড্যাশ পি ড্যাশ দিয়ে ডিনোট করেছিলাম, সেই ডিসটেন্সটা চেঞ্জ হবে। তার ফলে আমরা ডায়নামিক ক্যারেক্টারিস্টিক্স কার্ভটাও ডিফারেন্ট পেতে পারবো। এরপর বলছি কি, যে ফর এ গিভেন ইনপুট ভোল্টেজ দ্য ডায়োড কারেন্ট ক্যান বি ডাইরেক্টলি রিড ফ্রম দ্য ডায়নামিক ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। একটা পার্টিকুলার ইনপুট ভোল্টেজ যখন দিচ্ছি তখন আমরা ডায়োড কারেন্টটা এই ডায়নামিক ক্যারেক্টারিস্টিক্স থেকে ডাইরেক্টলি পেয়ে যাচ্ছি। আর 3 নম্বর হচ্ছে কি, যে ডায়নামিক ক্যারেক্টারিস্টিক্স ইজ ফ্ল্যাটার দ্যান দ্য স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। যেটা আমরা আগের স্লাইডেই দেখতে পেলাম যে স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যেটা ডায়োডের নরমাল আইভি ক্যারেক্টারিস্টিক্স, সেটা যতটা এক্সপোনেনশিয়াল হয় তার থেকে কিন্তু ডায়নামিক ক্যারেক্টারিস্টিক্স, যেটা আমরা এসি ভোল্টেজ অ্যাপ্লাই করার পরে ড্র করছি লোড লাইনের মাধ্যমে, সেই
ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স কার্ভ কিন্তু কম্পারেটিভলি অনেক ফ্ল্যাটার হয়। If this content is useful, please put a like and share it with others. And if you want to get such videos like this, please subscribe my YouTube channel Electronics Made Easy with Shomabu. And for any suggestions or for any queries, you are most welcome to comment. Thank you for watching this.